বিনিয়োগে আমাদের এখানে বাধাগুলি কি? বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়া বাংলাদেশের কাছে আছে। এই বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ কিন্তু এবারই প্রথম কোনো উদ্যোগ নিয়েছে তা নয়। তার দায়িত্ব হচ্ছে একটি নির্বাচন করে দেয়া, যেটা ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। বাংলাদেশে কি রয়েছে তাদের জন্য, বিনিয়োগের কি সম্ভাবনা? সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না। এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু সেই অর্থে কোনো সভা সেমিনার নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক প্রসঙ্গে কথা বলি। আজ কথা বলবো, শিরোনাম হচ্ছে সম্ভাবনার বাংলাদেশ। কেন বলছি তা হচ্ছে যে 24-এর যে অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছিল, বৈষম্যের বিরুদ্ধে যে অগণিত ছাত্র জনতা রক্ত ঢেলে দিয়েছিল যে বাংলাদেশকে, সেই বাংলাদেশ কিন্তু সম্ভাবনার বাংলাদেশ হয়ে উঠুক, সেটি সবারই চাওয়া ছিল। আজ প্রধান উপদেষ্টা বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক পর্বে, যে উদ্বোধন পর্বে 4 দিনের যে সম্মেলন, সেখানেই কিন্তু তিনি আবারও মনে করে দিয়েছেন, তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন, বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে, বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, এটিও বলেছেন। আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। এছাড়া সমসাময়িক প্রসঙ্গ জানার চেষ্টা করবো। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সাংবাদিক যারা এখন সরকারের সাথে কাজ করছে, পরিচয় করে দিচ্ছি। বাম পাশে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা। ডান পাশে রয়েছেন আপনাদের আরো একজন পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক, মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ফয়েজ আহমেদ আপনার কাছেই আসি। আপনি সংবাদপত্রে দীর্ঘদিন থেকে আপনি কাজ করছেন, একদম মাঠের সাংবাদিক থেকে এখন সরকারের সাথে কাজ করছেন, কাজ থেকে দেখছেন, এতদিন থেকে নিউজ কভার করতেন, এখন সেই সরকারের সাথে কাজ করছেন। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের আজকে পর্যন্ত, প্রধান উপদেষ্টার এই উদ্বোধনী পর্ব পর্যন্ত, আমরা প্রথমে একটু তার এই যে ক্রেজি আইডিয়ার দেশ বলছেন, বাংলাদেশের বদলানোর মতো, বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়ার কথা বলছেন, এগুলো সম্পর্কে শুনতে চাচ্ছি। সেই আইডিয়াগুলো আসলে কি? সেই আইডিয়াগুলি, ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি গত 7 তারিখ বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে। আপনি জানেন 40টিরও বেশি দেশ, প্রায় 6 শতাধিক বিদেশি বিনিয়োগকারী এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। তো এই জায়গায় আপনি যদি আমি রিলেট করি, আইডিয়ার কথা বলছেন যেটা, সেটা হচ্ছে যে এই বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশ কিন্তু এবারই প্রথম কোনো উদ্যোগ নিয়েছে তা নয়। অতীতের সরকারগুলিও বিভিন্ন সময়ে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলি মূলত ছিল কীরকম, যে সরকারের কয়েকজন কর্মকর্তা সরকার সন্তুষ্ট রাখতে চায় এরকম নানান শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, তাদেরকে নিয়ে সরকার বিভিন্ন দেশে রোড শো করত, বিভিন্ন দেশে হয়তো 5 স্টার হোটেল ভাড়া নিয়ে 2-একটা সভা সেমিনার করত এরকম। তারপরে দেশে এসে বলতো যে হ্যাঁ, অনেক বিনিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে এরকম। আমরা কার্যত ওই সমস্ত রোড শো, বাংলাদেশের বিপুল অর্থ ব্যয় হয়ে যে কাজগুলি হয়েছে সেগুলির কোনো কার্যকারিতা আমরা দেখিনি। তো এবার বিডার যিনি নির্বাহী চেয়ারম্যান রয়েছেন, জনাব আশিক চৌধুরী, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শক্রমে যে কাজটা করছেন, যে বিনিয়োগকারী যারা সম্ভাব্য বিনিয়োগকারী হতে পারে বা সম্ভাব্য যে সমস্ত প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে, তাদের কাছে গিয়ে আমরা আমাদের দেশে বিনিয়োগের সম্ভাবনার কথা বলে আসব, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আসব। এসবের মধ্য দিয়ে আসলে কার্যত খুব বেশি ইফেক্টিভ কাজ হয় না। তাহলে কি করা যেতে পারে? আমরা বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাই, বাংলাদেশে কি রয়েছে তাদের জন্য, বিনিয়োগের কি সম্ভাবনা, বা এই এখন পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছে তাদের সঙ্গে তাদেরকে ইন্ট্রোডিউস করে দেই, তারাও তাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করুক। সেই আইডিয়া থেকেই কিন্তু এই বিনিয়োগ সম্মেলনটা এইভাবে হচ্ছে। তো গত 2 দিনে আপনি যদি খেয়াল করেন, দেখবেন যে বিদেশি বিনিয়োগকারীরা ইতিমধ্যে চট্টগ্রামের যে কোরিয়ান ইপিজেড,
এবং আমাদের ন্যাশনাল ইকোনমিক জোন মিরেশ্বরাই এবং গতকাল 2500-এর যেটাকে আমরা জাপানিজ ইপিজেড বলে চিনি, আসলে মূলত বাংলাদেশ বিশেষায়িত ইপিজেড যেটা, সেখানে বিনিয়োগকারীরা গিয়েছেন সশরীরে। গতকাল আমরা নারায়ণগঞ্জে দেখলাম একজন বিদেশি বিনিয়োগকারী ইনস্ট্যান্ট সেখানে একটা ওই ইপিজেডের মধ্যে একটা প্লট উনি কিনে নিয়েছেন উনি বিনিয়োগ করার জন্য। জি, অর্থাৎ বিনিয়োগকারীদের আজকেও আমরা নতুন নতুন এগ্রিমেন্ট হতে দেখছি। আমরা যখন কথা বলছি তখন বিনিয়োগ সম্মেলন আজকের দিনের মতো শেষ হচ্ছে, সে সময় আজকে বেশ কিছু এগ্রিমেন্ট সাইন হয়েছে। তো এই যে বিনিয়োগকারীদের আগ্রহ, আপনি বিদেশে গিয়ে তাকে বলে আসবেন যে আমার এখানে বিনিয়োগ করুন, সে আপনাকে প্রতিশ্রুতি দেবে ঠিক আছে আমার কোম্পানি থেকে একজন প্রতিনিধি কখনো না কখনো পাঠাবো। সেটা না করে সরকার যে কাজটি করার চেষ্টা করেছে যে বিনিয়োগকারী বা তাদের প্রতিনিধি তাদেরকে বাংলাদেশে নিয়ে এসেছে, তাদেরকে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ, বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ এবং বাস্তবতা এই বিষয়গুলিতে ধারণা দেওয়া হয়েছে। আপনাকে আমি আরেকটা জিনিস বলি যে সাধারণত আমাদের এই ধরনের সামিট বা সম্মেলন যদি আমরা শুনি, আমাদের মাথায় একটা জিনিস কাজ করে, প্রচুর সভা সেমিনার। এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু সেই অর্থে কোনো সভা সেমিনার নেই, সব মিলে হয়তো ঘন্টা 1.5 থেকে 2 সভা সেমিনার। এর বাহিরের পুরো অংশটুকু বিনিয়োগকারীদের সঙ্গে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে, এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে ইন্টারাকশন। আমি এই কাজ করতে চাই, আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি যদি তোমার এখানে ইনভেস্ট করতে চাই তাহলে আমার জায়গাটা কি, আমি কি করব। আচ্ছা, এবার আসুন যে বিনিয়োগে আমাদের এখানে বাধাগুলি কি। এই বিষয়ে কিন্তু যারা পোটেনশিয়াল ইনভেস্টর বিদেশের, তারা আমাদের বিনিয়োগের বাধাগুলি সম্পর্কে একরকম অবগত। আমি যদি বাধার চ্যাপ্টারটা পরে আসি, সম্ভাবনার যে ক্ষেত্রটা শুনলাম সেখানে আব্দুল্লাহ ভাই, সেখানে আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনি ওখানে প্রসঙ্গেই আবার একটু ফিরে আসি, তা হচ্ছে যে আজকে তার বক্তব্যে আপনি দেখেছেন যে আবেগ আপ্লুত হয়েছে ৭৪-কে মনে করে, দুর্ভিক্ষের কথা মনে করে তিনি বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে ৭৮ বছরের বয়সের যে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাম সাং সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছেন এবং বলেছেন যে কোরিয়ানদের দাঁড়াতে বলেছেন এটি তোমার সেকেন্ড হোম। এটি দেখেছেন নিশ্চয়ই। তো এর মাধ্যমে আসলে যে রেসপেক্ট করার মাধ্যমে আসলে অর্জনের যে জায়গাটা প্রধান উপদেষ্টা, সেটি আপনি কি, আপনার পর্যবেক্ষণটা কি আসলে বিনিয়োগকারীদের জন্য এইগুলো কতটা উৎসাহের সৃষ্টি করবে? ধন্যবাদ। আসলে ডক্টর ইউনূস তো প্রতিদিনই ছক্কা মেরে চলেছেন। আমরা দেখছি সেই গত ঈদের আগে থেকে, আমরা যদি বেইজিং সফর থেকে যদি আমরা শুরু করি, বেইজিং সফরে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কূটনৈতিক সাফল্য তিনি সেখান থেকে নিয়ে এসেছেন। চীনের প্রেসিডেন্টের সাথে তার যে আলোচনা বৈঠক, এছাড়া পুরো চীনের পুরো সফরটাই ছিল অসম্ভব রকম একটি সফল সফর। তারপরে তিনি গেলেন ব্যাংককে। জি, একদম আমার মনে হয় তার অন্ধ একেবারে যদি জন্মান্ধ কোনো শত্রু না হলে স্বীকার করতে হবে যে ব্যাংকক সফরটাও সাংঘাতিকভাবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অন্য সকল দৃষ্টিকোণ থেকেই কিন্তু অত্যন্ত সফল একটি, সেখানেও তিনি মুগ্ধতা ছড়িয়েছেন সবার কাছে। এবার আমরা দেশের মাটিতে দেখলাম, আপনি যে কথাটি উল্লেখ করছিলেন যে তিনি বলেছেন বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়া বাংলাদেশের কাছে আছে। আসলে বাংলাদেশের কাছে আছে না হয়ে এখানে হয়তো যদি আমরা এর আগের যিনি দেশের স্বৈর শাসক ছিলেন তিনি যদি বলতেন এটা, তিনি বলতেন যে আমার কাছে আছে। কিন্তু পার্থক্যটা এই জায়গায়, ডক্টর ইউনূসের মধ্যে কিন্তু আমরা কোনো আমিত্ব দেখছি না, সবই করছেন কিন্তু তার যে বিশ্বকে মুগ্ধ করার, বিশ্বকে চমৎকৃত করার মতো অনেক কিছু তার মধ্যে আছে, কিন্তু তিনি কোথাও আমিত্ব প্রদর্শন করছেন না। এটাই কিন্তু তার প্রতি মানুষের যে ভালোবাসা দিনে দিনে বেড়ে যাওয়া, তাকে যে সবাই দিনে দিনে তাকে নতুন নতুন করে আবিষ্কার করছে ডক্টর ইউনূসকে, এটার জায়গায় কিন্তু সেটা তার মধ্যে কোনো, দেখেন এই যে এতগুলো মানে সফল সফর করে আসলেন, কোনোটাই এসে কি আপনি বলেছেন আমি এই নিয়ে আসছি সেই নিয়ে আসছি, আমি অর্জন করে আসছি, একদম বাগাড়ম্বর করা সাংবাদিকদেরকে ডেকে একটাও কি করেছেন? করেননি।
আসলে তার দায়ের জায়গাটা তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমার মনে হয় তিনি ঘুম ছাড়া তার পুরো সময় কতক্ষণ ঘুমান আমি জানি না, বাকি সবটা সময়ই তিনি বাংলাদেশকে নিয়ে তিনি ভেবে চলেছেন। এটা বোঝা যায়, যতটুকু আমরা দেখি দূরে থেকে, তাতে বোঝা যায় তিনি বাংলাদেশকে তার অন্তরে, তার আত্মায় মানে পুরোপুরি ভাবে তিনি ধারণ করে তিনি চেষ্টা করছেন তার সর্বোচ্চটা ঢেলে দিতে। তো এই জায়গাটাতেই আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটি ঐতিহাসিক সময় সন্ধিক্ষণ আমরা পার করছি। যেই সময়টাতে অত্যন্ত, তিনি যদিও সবাই বলছেন যে, যারা রাজনীতিবিদরা বলছেন যে তিনি অন্তর্বর্তী সরকার, তার দায়িত্ব হচ্ছে একটি নির্বাচন করে দেয়া, যেটা ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 জুলাই আগস্টে যে আমাদের এখানে এক অবিস্মরণীয় অভ্যুত্থান হয়েছে, যে রক্তাক্ত সেই অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে, যেসব তরুণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে জীবন দিয়েছে, শুধু রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেকে জীবন দিয়েছে। কিন্তু এই যে সর্বস্তরের মানুষ একাত্ম হয়ে যে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই কিন্তু এভাবে অকাতরে জীবন দিয়েছে, সেই বদলে দেওয়ার কথাটাই তিনি কিন্তু আজকে বলেছেন। এবং তার আবেগের কথা আপনি বলছেন, আবেগ আপ্লুত হওয়ারই কথা। তিনি যখন আজকে এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন, বাংলাদেশকে বদলে দেওয়ার কথা ভাবছেন, সারা বিশ্বের 600-র বেশি বিনিয়োগকারীকে এনে বাংলাদেশকে তিনি তুলে ধরছেন তাদের কাছে, তারা যাতে বাংলাদেশকে তাদের আপন করে নেয়। এখানকার যে নেতিবাচক যে সারা বিশ্বব্যাপী যে ভাবমর্যাদা, এটা থেকে তাদের মন মাথা থেকে এগুলা যে ফেলে দেওয়ার জন্য তাদেরকে মোটিভেট করার তিনি যে চেষ্টা করছেন, এই জায়গাটাতে যখন তিনি আবেগপ্রবণ, এই কারণেই আমি মনে করি যে সম্ভবত হয়েছেন যে এই যে তার এই কাজগুলো, এই প্রচেষ্টাটা, এটা আমরা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমরা কি এটা ধারণ করতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা যে তিনি তার জন্য নয়, এই দেশের জন্য তিনি কাজ করার চেষ্টা করছেন। এই যে আমি তার প্রশংসা করছি, এতেও দেখবেন যে কিছু লোক আছে তাদের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হবে যে উনি বোধহয় সরকারি কাজ তো করবেনই, কিন্তু সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না। আপনি দেখেছেন এর আগে কোনো, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেই কেবলমাত্র এখনো পর্যন্ত তার যে প্রচেষ্টাটা, যে কোনো রকম নিজের চিন্তা না করে, আত্মকেন্দ্রিক কোনো চিন্তা না, কোনো স্বার্থ চিন্তা না করে যে দেশের জন্য কাজ করে যাওয়ার ডেডিকেশনটা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে তার মধ্যেই দেখা যাচ্ছে। এটা কিন্তু বিভিন্ন আলোচনায় উঠে আসছে। এই কারণে, এই কথা বলার কারণে কেউ যদি অসন্তুষ্ট হয়, কিছু বলার নাই। আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার পরে নতুন বাংলাদেশ হিসেবে এদেশের সর্বস্তরের নাগরিকরা দেখতে চায়। নিশ্চয়ই একটি নির্বাচিত সরকারের বিকল্প নির্বাচিত সরকার, এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নাই। কিন্তু এটাও সত্য যে শুধুমাত্র যেন তেন একটি নির্বাচনের মধ্য দিয়ে, একটি নতুন একটি সরকারের মধ্য দিয়ে দেশ চলবে, আবার গতানুগতিক দ্বারায় সে ধরনের কোনো পরিবর্তনের জন্য কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়নি। এই জায়গাটাতে আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূস যেভাবে কাজ করছেন দেশের জন্য, এবং তিনি প্রথম ভাষণেই তিনি বলেছেন যে আমি কিন্তু এখানকার লোক নই, আমার কাজ এটা নয়, কিন্তু আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করে যাব এই দেশের জন্য কিছু করে যাওয়ার জন্য। এখানে আর আঁকড়ে থাকার, তার মধ্যে কেউ কেউ বলার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দিয়ে, আমি অন্তত বিশ্বাস করতে চাই না যে তার মধ্যে আদৌ এ ধরনের, কারণ তার এই পদ আঁকড়ে থেকে বিতর্কের জায়গা, কিছু নাগরিক প্রত্যাশার জায়গা, অপূর্ণতার ছাড়া তার পজিশন তো এর চাইতে খাটো ছিল না, ছোট। আব্দুল্লাহ ভাই, আমরা নির্বাচন প্রসঙ্গে আসবো, তখন হয়তো এই প্রসঙ্গে আরো শুনবো। আমি আহমেদ ফয়েজ, আপনি চ্যালেঞ্জ বা যে প্রতিবন্ধকতার জায়গাটা বলবেন, তার আগে একটু আমাদের দর্শকদের জন্য একটু বলবেন কিনা, তা হচ্ছে যে এই যে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানকে যে নাগরিকত্ব দিলেন, বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হলো সম্মানসূচক নাগরিকত্ব, এটি যথার্থতা কতটুকু, কিংবা এটির যথার্থতাটা একটু যদি বলেন, তিনি আমাদের জন্য, আমাদের দেশের জন্য তার কন্ট্রিবিউশন কি? দেখুন, ইয়াং ওয়ান কর্পোরেশনের যিনি মালিক কি হাকসন, উনি বাংলাদেশের পরম বন্ধু। তার বন্ধুত্ব আপনি শুধু এভাবে বিবেচনা করেন, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ওনার সঙ্গে কাজ করে 80,000 মানুষ সারা পৃথিবীতে, তার মধ্যে 70,000 বাংলাদেশি।
এবং আব্দুল্লাহ ভাই যেটা বলছিলেন যে সম্মান দিতে হয়, কেন দিতে হয় দেখুন, এই যে ইয়াং ওয়ান কর্পোরেশন, তাদের যে ইকোনমিক জোন, কোরিয়ান ইকোনমিক জোন, এই প্রতিষ্ঠানটা যখন সরকারের কাছ থেকে অনুমোদন পায়, সেখানে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর বাধার মধ্যে পড়েছিল এই প্রতিষ্ঠানটা, কাজ করতে পারছিল না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমেই যখন জানা গেল কোরিয়ান এপিজেড কাজ করতে পারছে না ডিউ টু সাম ব্যুরোক্রেটিক ইস্যুস, ল্যান্ড রিলেটেড ইস্যুস, যেটা আমি আপনাকে এখানে পরিষ্কার করেই বলি, চট্টগ্রামের যে এলাকায় এই ইপিজেডটা আছে সেই এলাকার যে স্থানীয় এমপি সাইফুল ইসলাম জাবেদ, ভূমি প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, জি। তো উনি তার ব্যক্তিগত স্বার্থে, তো এটা শুধুমাত্র যে এই একটা ঘটনাই ঘটেছে তা না। আপনি জানেন স্যামসাং এখানে কারখানা করতে পারেনি, চলে গেছে ভিয়েতনাম। তা আমাদের বিনিয়োগ সংক্রান্ত অনেক আলাপ আলোচনা আমরা শুনেছি আসলে অনেক সময়, কিন্তু বিনিয়োগ বান্ধব যে পরিবেশ তৈরি করা সেটা আমরা দেখি নাই। তো আমরা কি হাসানের কাছে বিষয়ে যদি বলি, উনার বাংলাদেশ নয় শুধু, উনি এশিয়ায় কিন্তু উনার বড় অবদান। উনি মানে এশিয়ার জন্য উনি কিং এই সেক্টরে, পোশাক সেক্টরে। তো আপনি গত বছরে দেখেন যে আপনি 86,25,000,000 মতো মার্কিন ডলার এখান থেকে রপ্তানি, 86 কোটি বোধহয়, হ্যাঁ 86,25,00,000 মার্কিন ডলার এখান থেকে রপ্তানি হয়েছে। এখন এই প্রতিষ্ঠান যে বাংলাদেশের এই এত উন্নয়নে, বাংলাদেশের ব্যবসা শুধু তো তা না, আপনি দেখুন ওনাকে আজকে অনারারি সিটিজেনশিপ দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে, আমাদের ফরেন সারা দুনিয়ায় বার্তাটা কি গেল, সারা দুনিয়ার কাছে আজকে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ হিসেবে, বাণিজ্যের জন্য একটা ইতিবাচক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানটা অন্য উচ্চতায় চলে গেল। সুতরাং এটা বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ দেওয়ার ঘটনা খুবই স্বল্প সংখ্যক, তো তার মধ্যে একটা ঘটনা ঘটলো। এটা আমার বিশ্বাস এটার যে আউটকাম বাংলাদেশ পাবে সেটা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আসলে আমি এই আলোচনায় ফিরবো, এবং আব্দুল্লাহ ভাই, সেটি হচ্ছে যে এই যে আমরা শুনতে পেলাম আপনাদের দুজনের কাছ থেকেই যে এই বিনিয়োগকারীরা এখন আগ্রহ প্রকাশ করছে, তাহলে এতদিন যারা ছিলেন তারা কিন্তু বিনিয়োগ বান্ধব সরকার হিসেবে নিজেদের দাবি করছিলেন, তাহলে এই বিনিয়োগকারীরা এতদিন আসছিল না কেন, সেই প্রশ্ন আমাদের থাকবে। তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপরে প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, কথা শুনছিলাম প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের কাছ থেকে। আমরা ফিরছি এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে এতদিন যারা বিভিন্নভাবে বলছিলেন যে তারা এই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে, কিন্তু সেখানে ফয়েজ আহমেদ চিত্রটা কিন্তু ভিন্ন দিলেন, যে তাদের বিভিন্ন নেতারা এগুলো আটকে রাখছিল। বিষয়গুলো আপনি যদি একটু ব্যাখ্যা করেন, বা আপনার দৃষ্টিতে কি দেখেছেন? এটা আপনিও একজন সংবাদকর্মী, আপনি জানেন যে আমাদের বিগত 15 বছর বাংলাদেশের প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে কি ধরনের শাসনের মধ্যে আমরা ছিলাম। একটা নিপীড়ক স্বৈর শাসক, ফেসিবাদী শাসকের শাসনে ছিলাম, এবং সেখানে একটা লুটের রাজ্যে ছিলাম। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ ছিল যে অর্থ পাচারকারী একটি দেশ, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে মন্ত্রী থেকে শুরু করে এমপি থেকে শুরু করে তাদের একটাই কাজ যে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সম্পদ গড়বে। কি কারণে গড়বে? যখন তাদের ফেসিবাদী শাসনের যখন পতন হবে, সেখানে গিয়ে তাদের যাতে ভোগ বিলাসে এই সময় কাটাতে পারে, এই জন্য এইটাই কিন্তু সারা বিশ্বব্যাপী। আপনি যে সাইফুজ্জামানের কথা বলে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এটা অনেকটা নিশ্চিত যে সর্বোচ্চ সংখ্যক বাড়ির এবং ফ্ল্যাটের মালিক বিদেশে, হ্যাঁ বিদেশে সর্বোচ্চ সংখ্যক ফ্ল্যাটের মালিক। তার দেশ হচ্ছে, মাতৃভূমি হচ্ছে এটা, কিন্তু তার সমস্ত অ্যাসেট হচ্ছে দেশের বাইরে, দুবাই থেকে শুরু করে, কানাডা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে নিশ্চিত হওয়া বাড়ির সংখ্যা 6 শতাধিক।
এর বাইরে আরো কতগুলো আছে সেটা জানা নাই। তো যে দেশের আপনি কেন বিনিয়োগকারী আসবে, ওই বিনিয়োগকারী যখন দেখছে যে এই দেশের মানুষই, এই দেশের মন্ত্রী নেতা তারা বিদেশে গিয়ে তাদের অর্থ পাচার করে নিয়ে অবৈধ পথে নিয়ে বিদেশে সম্পদ কিনছে, তাহলে তার কিভাবে এই দেশের অর্থনীতির উপর, এই দেশের স্থিতিশীলতার উপর তার কিভাবে আস্থা আসবে? আব্দুল্লাহ ভাই, এই যে যাচ্ছিল, বেসিক জিনিস, যে এই যে যাচ্ছিল, এই যে বাংলাদেশের সম্পদ চলে যাচ্ছিল, এটি তো এমনটা না যে সরকার প্রধান যিনি ছিলেন বা রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করতেন তাদের নজরে এগুলো ছিল না, নজর এড়িয়ে নজরের প্রশ্ন আসছে কেন? এই সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ, এটার মানে সিংহভাগই হচ্ছে যে শেখ হাসিনা পরিবারের, শেখ পরিবারের। এটা তার মাধ্যমে এখন যেটা জানা যাচ্ছে যে তার কিন্তু ব্যক্তিগত সম্পদ এগুলো সব না, তার মাধ্যমে ওই শেখ পরিবারের লোকজনের জন্যই এসব অ্যাসেট সেখানে কেনা হয়েছে। এবং এটা আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরীর বাবা যে ছিলেন, তিনি কিন্তু ওই ব্যাংক দখলকারী হিসেবে তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু খ্যাতি, ইউসিবি ব্যাংক মতিঝিলে কিভাবে অস্ত্রের মুখে দখল করে নিয়েছিলেন তার, এবং ওই পরিবারের সাথে শেখ হাসিনা পরিবারের সম্পর্কটা এতটাই নিবিড় যে এটা সবাই কেনা জানে। তো এটা এই শেখ পরিবারের সম্পদগুলো বিভিন্ন জনের মাধ্যমে কিন্তু পাচার করা হয়েছে, তো তার মধ্যে কিন্তু সাইফুজ্জামান চৌধুরী একজন। এবং আপনি যদি টিউলিপের যেসব বিষয় বেরিয়ে আসছে, সেখানে ব্রিটেনের মতো জায়গায় এমপি হয়ে, মন্ত্রী হয়ে তার যে নৈতিকতার যে স্খলন, তার মূল্য কিন্তু দিতে হচ্ছে। আপনি গতকালই আপনি দেখবেন যে পুতুলের ব্যাপারে যে রিপোর্ট এসছে যে কিভাবে বাটপারি করে, প্রতারণা করে 10 কাঠার প্লট নিয়েছে, এবং সেখানে কোথাও উল্লেখ করে নাই তাদের যে বাংলাদেশে আরো অ্যাসেট আছে, ওখানে হলফনামার মধ্যে কিচ্ছু জানান দেয় না। এবং ইভেন আবেদন পর্যন্ত, তার আবেদন পর্যন্ত সে ফরমালি আবেদন পর্যন্ত করে না, কিন্তু 10 কাঠার প্লট তার নামে দিয়ে দিতে হয়েছে চাপের মুখে। আব্দুল্লাহ ভাই, সেখানটাই প্রশ্ন, সেটি হচ্ছে যে সম্ভাবনার দুয়ার না হয় খুলছে, সেখানে না হয় অনেকে কাজ করছে, কিন্তু সেই বাংলাদেশের যারা তখনকার সময় বিভিন্ন সেক্টরে কাজ করতে, এখনো তো সেই বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা আছে। তো সেই জায়গা থেকে বিনিয়োগকারীরা আসলে তারা যে ভালোভাবে আসলে আতিথেয়তা পাবে, নির্ঝঞ্ঝাটভাবেই তারা তাদের কাজগুলো করতে পারবে, এই নিশ্চয়তা কে দিবে? সেই নিশ্চয়তাটা জায়গায় একটা কথা আপনি স্মরণ রাখবেন, যদি আপনি এই প্রতিষ্ঠানটা, এটি একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যদি মানে একদম সর্বোচ্চ যিনি এখানকার বস আছেন, তিনি যদি তার সবকিছুতে তিনি স্বচ্ছ জায়গা থাকেন, তার অধস্তনরা সবাই দেখবেন যে তাদের মধ্যে সিনসিয়ারিটির কোনো অভাব থাকবে না। আর যদি প্রতিষ্ঠান প্রধানকে যদি দেখেন নানান ধরনের অপকর্মে জড়িত, তার প্রভাব কিন্তু নিচের দিকে অবশ্যই পড়বে। যদি আমাদের সরকার প্রধান, রাষ্ট্রের প্রধান, এদের মধ্যে যদি স্বচ্ছতার জায়গাটা যদি আমরা পরিষ্কারভাবে এভাবে দেখতে পাই, অটোমেটিকলি বাকিদের মধ্যে এটা, বাকি গত 15 বছরে কি হয়েছে, যখন দেখছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত অবারিতভাবে লুটপাটকে অবারিত করা হয়েছে, তখন বাকিরা সবাই চিন্তা আসছে যে আমি কেন বসে থাকবো, সুযোগ আছে আমি কেন নেব না। এভাবে কিন্তু আপনি একেবারে দেখেন, একেবারে মাঠ পর্যায় পর্যন্ত সবাই এই লুটপাটের মধ্যে নেমে গিয়েছিল। এখন বর্তমান আমরা অন্ততপক্ষে এই শাসনে এখনো পর্যন্ত নানান ধরনের কথা আসতে পারে, কিন্তু সফলতা ব্যর্থতার জায়গায় এরকম একটা ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূস কতটা সফল হলেন, আইন শৃঙ্খলা কতটা কি, এগুলো নিয়ে আলোচনা আসতে পারে, কিন্তু এই সময়ে সরকারের কেউ কোনো রকম দুর্নীতি অনিয়মের সাথে জড়িত এ ধরনের কোনো আলোচনা এখনো পর্যন্ত গত 8 মাসে অন্তত আসেনি। কেন আসেনি? কারণ এখানে এরা চেষ্টা করছেন নতুন একটা বাংলাদেশে, নতুন একটা স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য তাদের মানে তাদের আন্তরিকতার কোনো, ঐকান্তিকতার কোনো অভাব। আমি সেখানটাই একটু আসি, সেটি হচ্ছে গেল 8 মাসের যে প্রসঙ্গ, সেখানে আমরা বিভিন্ন কিছু গণমাধ্যমে দেখেছি যে সেখানে গেল 8 মাসে নতুন কোনো বিনিয়োগ কি কতটা এসছে সেটি আপনাদের কাছে পরিসংখ্যান আছে কিনা। আবার আরেকটা হচ্ছে যে সকল প্রজেক্টও, অনেক বড় বড় প্রজেক্ট বন্ধ ছিল, সেগুলো কি সব বড় প্রজেক্ট বন্ধ, নাকি যেগুলো তাৎক্ষণিকও দরকার, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কি চালু হবে কিংবা হচ্ছে? জি, প্রথম হচ্ছে গত 8 মাস নয়, বাংলাদেশের সর্বশেষ বিদেশি বিনিয়োগ কবে এসেছে সেটা আপনার পক্ষে বলা মুশকিল হবে। আর গত 1 সপ্তাহ নয়, আমি বলবো গত 2-3 দিনেই বাংলাদেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগের খবর বের হচ্ছে, যেটা আপনারা দেখাচ্ছেন মানুষদেরকে, আমরা প্রত্যক্ষ করছি, বিনিয়োগ আসছে, বিনিয়োগ আসবে। তবে আপনার এই প্রশ্ন প্রসঙ্গেই আমি একটু বলে রাখি, এই যে বিশাল বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে হলো,
এর মানে কিন্তু মোটেও এই নয় যে আগামী সপ্তাহে বা আগামী মাসেই বাংলাদেশে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগে ভরে যাবে। ব্যাপারটা এরকম নয়। জি, ব্যাপারটা হচ্ছে আপনি বিনিয়োগকারীদেরকে আপনাকে বুঝাতে হবে যে এখানে বিনিয়োগের জায়গাটা কি, আপনি বিনিয়োগ করবেন কিভাবে। আপনি ধরুন, আমি সিম্পলি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সিদ্ধান্ত নেন আজকে আমি ঢাকা শহরে আর থাকবো না, আমি আমার গ্রামে গিয়ে একটা মুদি দোকান করব, সেই মুদি দোকানের একটা ট্রেড লাইসেন্স করতে গেলে যদি গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সচিব সবাই এসে আপনাকে এমন ভাবে ধরে যে আপনার আগামী 3 বছরে যা লাভ হইতে পারে তার পুরোটা ওনাদেরকে দিয়ে তারপরে বসতে হবে, আপনি কি ওখানে বিনিয়োগে আকৃষ্ট হবেন? নিশ্চয়ই হবেন না। জি, আমাদের এখানে তো মিনিমাম বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা গতকালকে যে সমস্ত তাদের অভিজ্ঞতাগুলি শুনলাম, মানে অনেক বড় বড় বিষয় বাদ দেন, আপনি ইপিজেড টিপিজেড এসব বাদ দেন, ভূমি অ্যালোকেশন বাদ দেন, তার ফায়ারের লাইসেন্স, এইসব অনেক কিছু বাদ দেন, ট্রেড লাইসেন্স, মিনিমাম ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য এখানে ধারে ধারে ঘুরতে হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। যারা বাংলাদেশি ডায়াসপোরা আছে, বাংলাদেশের মানুষ যারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছেন, এদের মধ্যে তো ওই দেশপ্রেমটা কাজ করে যে আমি আমার দেশে বিনিয়োগ করব, কিন্তু তিনি এখানে এসে হাঁপিয়ে ওঠেন যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করব, সেজন্য আমাকে কেন 13টা প্রতিষ্ঠানে দৌড়াতে হবে। ইন দ্য মিন টাইম সুসংবাদ হচ্ছে এই যে 13 জায়গায় বিনিয়োগকারীদেরকে দৌড়ানোর যেই পদ্ধতি ছিল সেটা বন্ধ হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস। আপনি যদি বিনিয়োগ করতে চান, আপনি শুধু আগ্রহ দেখাবেন, তার পরবর্তী বাদবাকি দায়িত্ব বাংলাদেশ সরকারের। সরকারের সুনির্দিষ্ট প্রতিষ্ঠান আপনার সকল বিনিয়োগের জন্য সকল যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব ব্যবস্থা সরকার করবে। আপনাকে সঠিক এক টেবিল থেকে আপনাকে সব সার্ভিস দেওয়ার চেষ্টা করা হবে। এই ধরনের একটা পরিবেশ নিশ্চিত হওয়ার পর বিনিয়োগ অবশ্যই বাড়বে, না বাড়ার কোনো কারণ নেই। এই বিষয়ে আপনি যদি ওই জায়গায় যান, বাংলাদেশের কাছে প্রফেসর ইউনূস বলেছেন যে বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়া আছে, ডেফিনেটলি আছে। আপনি বলছেন যে সেই আইডিয়া কি? সেই আইডিয়া আমি আপনি, সেই আইডিয়া কি? সেই আইডিয়া হচ্ছে 5 আগস্টের যে পরিবর্তিত বাংলাদেশ, সেই আইডিয়া বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়েছে। সেই আইডিয়া হচ্ছে বাংলাদেশের যে জেনারেশন এখন আছে, এই জেনারেশন আসলে বাংলাদেশের জেনারেশন না, এটা একটা গ্লোবাল জেনারেশন। এরা বিশ্ব নাগরিক। এরা বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের মানচিত্র দিয়ে বিবেচনা করে না, এরা চিন্তা করতে পারে, এখন চিন্তা করে, পুরো পৃথিবী চিন্তা করে যে বাংলাদেশের আগামীর যে তরুণ, তারা সোসাইটিতে যে অবদান রাখবে সে শুধুমাত্র বাংলাদেশের সোসাইটির জন্য অবদান রাখবে, এই ধরনের চিন্তা ভাবনা বড় হতে চায় না। তারা সারা পৃথিবীর পরিবর্তনের জন্য এক ধরনের পরিবর্তন চিন্তা করে। এখন আমি আরেকটু বিষয় বলি, সেটা হচ্ছে যে যদি আপনি গত 3টা সংসদ দেখেন, গত 3টা সংসদে ডমিনেট করেছে কারা? ব্যবসায়ীরা। নিশ্চয়ই ব্যবসায়ী ডমিনেটেড বাংলাদেশের সংসদ থাকার পরেও এই দেশে বাণিজ্য বান্ধব বাংলাদেশ হয়নি। কেন হয়নি? এই দেশ হয়েছে একটা লুটপাট বান্ধব বাংলাদেশ। এখানে আইন করা হতো দুর্নীতির জন্য। আইন একদিনে দাঁড়িয়ে সংসদে আইন পাশ করা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের পছন্দের মতো করে একজনকে নিয়োগ দেওয়ার জন্য। 1 মিনিটে দাঁড়িয়ে আইন করা হলো এক ব্যক্তির মালিকানায় কোম্পানি গঠনের জন্য। সুতরাং আপনি বুঝতে পারছেন যে সুনির্দিষ্টভাবে কিছু মানুষ যাদের স্বার্থ হচ্ছে, ভাই যেটা বলছিলেন যে জাবেদের যত বাড়ি বিদেশে রয়েছে, পৃথিবীর কোনো মানুষের অন্য দেশে এত বাড়ি থাকে কিনা সন্দেহ আছে। কোনো রিয়েল এস্টেট কোম্পানিরও তো এত বাড়ি থাকে না যে বিক্রি করবে, তার একা যে বাড়ি। জাবেদ যে কর্ণফুলীতে সমুদ্রের নিচ দিয়ে টানেল তৈরি করেছে, সেখানে শুধুমাত্র এয়ারপোর্ট থেকে জাবেদ তার নিজের বাড়িতে যাবে তার সুবিধার জন্য এখানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের টাকা খরচ করে একটা টানেল তৈরি করেছে, যেটার ব্যবস্থাপনার জন্য যে আয় সেটা পর্যন্ত হচ্ছে না ওই টানেল থেকে। সেই টানেলের ওপারে যদি কখনো প্রধানমন্ত্রী যান, তিনি থাকতে পারেন যেন, সেজন্য একটা 5 স্টার কোয়ালিটির বাংলো বানিয়েছেন। 7 স্টার কোয়ালিটি। কে থাকবে? বুঝতে পারেন এখানে আপনার আমার টাকা কোথায় বিনিয়োগ হয়েছে। সুতরাং যেই দেশের টপ লেভেল, ভাই যেটা বলছিলেন, যে দেশের ম্যানেজারই যখন দুষ্ট হয় তখন কিন্তু আর নিচের লেভেলে যত 7 স্টার যেটা বানিয়েছে সেখানে যে টাকা লাগার কথা নিশ্চয়ই তার চেয়ে গুণ খরচ করেছে। আর আপনি এখন বলছিলেন যে
বড় বড় মেগা প্রজেক্ট বা নানান কাজ বন্ধ আছে না, অনেকগুলি যেগুলি প্রয়োজন, যেগুলি হাফ ডান, এখন মানুষের ভোগান্তি তৈরি করছে, যেগুলি বন্ধ থাকলে সেগুলি ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হচ্ছে, কিছু কিছু কাজ চলছে। আর বেশ কিছু প্রকল্প আছে যেগুলি আসলে অপ্রয়োজনীয় এই মুহূর্তে বাংলাদেশের জন্য, সেগুলির পিছনে মনোযোগ নেই। তবে আপনি যদি মানুষের ধরুন আপনি সড়ক মহাসড়কের কথা যদি বলেন, তাহলে এবার ঈদের সময় তো আপনারা এক ধরনের ফিডব্যাক পেয়েছেন যে মানুষ তো সড়কে কোনো ভোগান্তির মধ্যে পড়েনি। এর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সড়কটা যান চলাচল উপযোগী যেভাবে থাকা প্রয়োজন সেভাবে ছিল, বা আরো নানান কিছু জায়গাতে যেটা হয় যে দীর্ঘমেয়াদী ছুটিরও একটা ব্যাপার ছিল, দীর্ঘমেয়াদী ছুটি হলেও আমাদের এখানে ভালো ছিল নিশ্চয়ই, সিদ্ধান্ত আমাদের এখানে হয় কি ওই, আচ্ছা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কথা হচ্ছে যে লাল ফিতার যে দৌরত্ব বিনিয়োগের জন্য একটা বড় বাধা, যেটা আমি আপনাকে বলছিলাম যে এক প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারবো না। সো সরকার এখন এই যে শুধুমাত্র বিদেশি বিনিয়োগের জন্য নয়, নাগরিকরা যে কোনো সেবা পাওয়ার জন্য তাকে যেন সেবা নির্বিঘ্নে নিশ্চিত করা যায়, সেজন্য সরকারের যে ফাইলিং সিস্টেম, ফাইল যেখানে থাকে, এই ফাইলটাকে একটা ডিজিটাইজ সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে, সেটা ই ফাইলিং। এখানে প্রত্যেকটা ফাইলে এক ধরনের কোডিং সিস্টেম আনা হচ্ছে, যেই কোডিং এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই ফাইলটা কার টেবিলে কত সময় ধরে পড়ে আছে, সেন্ট্রাল ডাটাবেজের মধ্যে দিয়ে। আপনি দেখুন এই জায়গাগুলির যে ক্ষুদ্র ক্ষুদ্র দুর্নীতি, এগুলি কিন্তু অনেক বড় দুর্নীতি ছোট একটা ফাইলের নিচে পড়ে থাকে। সুতরাং আপনি যখন নিশ্চিত হতে পারবেন যে ঠিক কোন টেবিলটায় কি কারণে ফাইল পড়ে আছে, তখন কিন্তু আপনি এটা সুনির্দিষ্টভাবে এটা মোকাবেলা করতে পারবেন। আমাদের এখানে তো ফাইল খুঁজেও পাওয়া যায় না, বিনিয়োগকারীদের ফাইল খুঁজে পাওয়া যায় না, জমির ঝামেলা নিষ্পত্তি করতে হবে, সেই ফাইল দিনের পর দিন পাওয়া যায় না। কিন্তু ওই বিনিয়োগকারী যখন কোনোভাবে একজন মন্ত্রী, এমপি বা খুবই পাওয়ারফুল সরকারের ঘনিষ্ঠ লোক তাকে ধরে আসে, তখন সব পাওয়া যায় আবার। মানে আমরা কিন্তু মানে বিদেশি যে সমস্ত মানুষেরা, বিনিয়োগকারীরা সাধারণত দুর্নীতিতে অভ্যস্ত না, তাদেরকে এখানে আমরা দুর্নীতিতে অভ্যস্ত করার চেষ্টা করি। জি, সেখানটাই আমি আব্দুল্লাহ ভাই আপনার কাছে আসি যে এই যখন অবস্থা, এবং আপনি চ্যালেঞ্জ তো অনেকগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পানি, অবকাঠামোগত চ্যালেঞ্জ বিনিয়োগে আছে, আবার সর্বাঙ্গে ব্যথা, কোথাও ওষুধ লাগাবেন সেখানে সংস্কারের প্রসঙ্গ আসছে। তো সংস্কার কতটুকু হয়েছে বলে মনে করেন? আপনি তো সংবাদকর্মী, তো সেখান থেকে আবার সরকারের সাথেও আপনি এখন কাজ করছেন, আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায় এখন আমলাতান্ত্রিক সেই জায়গাগুলো আপনাকেও দৌড়াতে হচ্ছে, কতটুকু দেখছেন যে আসলে মানসিকভাবে পরিবর্তন হচ্ছে? মানসিক পরিবর্তনটা তো আপেক্ষিক, আসলে আপেক্ষিক। এটার জন্য এটা কিছুটা সময় তো লাগে। আমি আগেই বলেছি যে পরিবর্তন তো আমরা দেখছি এই কারণে যদি আপনি গত 8 মাসের বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে দৃশ্যমান পরিবর্তন হচ্ছে। আগের মতো মানুষকে যেভাবে বিভিন্ন পর্যায়ে আপনি দেখেন যে আমরা যদি এর আগের চিত্রগুলো দেখি, সার্বিকভাবে চিত্রের সাথে একটি পার্থক্যের জায়গাটা কিন্তু যদি আপনি একবারে নির্মোহভাবে, যদি মানে বিশেষ কোনো দৃষ্টিকোণ থেকে না দেখে নির্মোহভাবে দেখেন, নিশ্চয়ই পরিবর্তনের জায়গা আছে। কিন্তু সংস্কার একটা প্রক্রিয়াধীন চলমান ইস্যু। আমরা এগুলো নিয়ে সংস্কার নিয়ে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, সেগুলোর পর্যালোচনা চলছে, সেগুলো নিয়ে বিতর্কও চলছে। রাজনৈতিক দলগুলোর দৃষ্টিকোণ থেকে তারা, যেহেতু রাজনৈতিক দলগুলোর কাছে প্রায়োরিটি হলো যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হাতছানি দিচ্ছে, যে জাস্ট একটা ইলেকশন হলেই আমরা মন্ত্রিত্ব পাবো, প্রধানমন্ত্রিত্ব পাবো, চেয়ার পাবো, ক্ষমতা পাবো। তো খুব স্বাভাবিক, আমি যেই হই না কেন, আমিও যদি সেই জায়গার সেই রাজনৈতিক দলের প্রধান হতাম, নিশ্চয়ই ক্ষমতা কে না চায়। এবং দীর্ঘ বঞ্চনার জায়গা আছে তাদের, প্রায় 16-17 বছরের, এবং তাদেরকে গত 16-17 বছরে নিশ্চয়ই অনেক মূল্য দিতে হয়েছে। জেল, জুলুম, হামলা, মামলা, গুম, খুন, কি মূল্য দেয় নাই। তো সেই জায়গাটাতে একটা তাড়া থাকবে, এটা খুবই স্বাভাবিক। একই সঙ্গে আমি মনে করি যে এই গত 1 মাস আগের কথাও আমি যদি বলি, যে সংস্কার নিয়ে কিছু নেগেটিভ অ্যাটিটিউড অনেকের মধ্যে ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা কিছুটা হলেও চেঞ্জ এসছে। কারণ একটা জনগণের চাপ, মনস্তাত্ত্বিক চাপটা কিন্তু একটা প্রচন্ড রকম চাপ। কারণ এটা তো আগামী নির্বাচনটা তো রাতের ভোট হবে না, আগামী নির্বাচনটা কোনো দামি নির্বাচনও হবে না, সেটা ভোটের মাধ্যমে, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
সেই সরকার নির্বাচিত হবে, যে কারণে সরকারের জনগণের সেন্টিমেন্টকে কিন্তু সবাই কিন্তু মানে সমীহ করতে হচ্ছে, কিন্তু সমীহ করতে হচ্ছে বলেই আপনি দেখবেন যে 1 মাস আগে একটি প্রধান রাজনৈতিক দল, এই মুহূর্তে ক্ষমতার দাবিদার যে রাজনৈতিক দল, তাদের 1 মাস আগে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বক্তব্য যেটা ছিল, সেখান থেকে কিছুটা হলেও আমরা শিফট দেখছি। তারা বলছে যে না, আমরা আত্মপক্ষ সমর্থন করে বলছে না, আমরা সংস্কারের বিরোধী না, বিরোধিতা করছে না। কারণ 16 এপ্রিল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারা সময় নিয়েছে এবং আলোচনা হচ্ছে যে নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে কথা বলবেন তারা। এটা তো চাইতেই পারেন, নির্বাচনী রোডম্যাপ, বিএনপি নির্বাচনমুখী দল, ক্ষমতামুখী দল, তো সেই জায়গাটাতে তারা নির্বাচন চাইবে, রোডম্যাপ চাইবে, এটা তো অস্বাভাবিক কিছু না, এটা অবাক হওয়ারও কিছু নাই। এবং এ নিয়ে বিতর্ক চলছে, বিতর্ক চলতে চলতে 8 মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। প্রধান উপদেষ্টাও বলেছেন যে তার 2টা টাইম লাইন দিয়েছেন, একটা ডিসেম্বর আর একটা হলো জুন। আমরা আলোচনায় ফিরবো, আমাকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথেই, ফিরছি সহসাই। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, কথা শুনছিলাম সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহর কাছ থেকে। ফিরছি আরেকজন সিনিয়র সাংবাদিক ফয়েজ আহমেদ, যিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব এখন। ফয়েজ আহমেদ, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে যে ঈদ তো গেল, যেখানে আপনি এর আগে বলেছিলেন স্বস্তির কথা, সেখানে একটি যদিও বিগত দিনের তুলনায় স্বস্তি, কিন্তু প্রতিটি প্রাণী তো ঝরে যাওয়া অস্বস্তির কথা। আজকে একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেব দিয়েছে ঈদের সময় 315টি সড়ক দুর্ঘটনায় 312 জন যাত্রী নিহত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেলে, সেটি হচ্ছে প্রায় নিহতের সংখ্যা 46%, 42% মোটরসাইকেলে। সেখানে সড়ক পথে বেশি, নিশ্চয়ই রেলেও আছে। তো এই যে এত সতর্কতার পরেও প্রাণ ঝরে যায়, ডেফিনেটলি এটা দুঃখজনক। এটা তো মানে কোনো মৃত্যুই তো আসলে এভাবে কাম্য নয়। তো এই জায়গাগুলিতে কিন্তু দীর্ঘদিন ধরে আসলে একরকম অবহেলিত জায়গা আমাদের। যদি আপনি পার্টিকুলারলি রোড অ্যাক্সিডেন্টের কথা বলেন, একটা রোড অ্যাক্সিডেন্ট কিন্তু একটা পরিবারের জন্য অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসে। তো সেই জায়গাগুলিতে আমাদের মানে নাগরিকদের দিক থেকে আমি নিজে সহ আমাদের প্রত্যেকেরই যেমন সতর্ক হওয়ার জায়গা রয়েছে, আমরা কিন্তু অনেক কিছুতে অবহেলা করি। আমরা মানে অবহেলা সবচেয়ে বেশি যেটা নিয়ে করি সেটা হচ্ছে জীবন নিয়ে অবহেলা করি। রাস্তায় নামলে দেখা যায় মানুষ কি বেপরোয়াভাবে চলাফেরা করে। আবার এর পিছনে কিন্তু সরকারি ব্যবস্থাপনা, যে সড়ক শৃঙ্খলা, সেটা অত্যন্ত জরুরি। তো এই জায়গাগুলো আসলে তো দেশের সবকিছুতেই শৃঙ্খলা ফেরানো একটা বড় চ্যালেঞ্জ, সে জায়গাগুলিতে কাজ করা হচ্ছে। আমি আপনাকে এতটুকু শুধু বলতে পারি, মানে এগুলি আসলে তো কোনো পরিসংখ্যান দিয়ে করা যায় না। তারপরেও সম্ভবত গত কয়েক বছরের যে ঈদের সময় সড়কের দুর্ঘটনা, সে তুলনায় এটা সম্ভবত কিছুটা কম, আমার যতটুকু ধারণা আর কি, আমি সংখ্যাটা শুনে বলছি। তো কারণ আমি নিজে একজন পেশাদার সাংবাদিক হিসেবে এর আগের বছরের পরিসংখ্যানগুলিতে আমি নিজে নজর রাখতাম। তো এখন আপনার কাছ থেকে আমি যেটা শুনলাম, তাতে আমার মানে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে আগের বছরগুলির তুলনায় কম বা বেশি দিয়ে তো আসলে বিষয় না। আমি সরকারের দিক থেকে বললে এটা একটা স্বস্তির জায়গা হয়তো আপনি দেখানোর চেষ্টা করতে পারেন। এই সমস্ত স্বস্তি দেখিয়ে সরকারের আসলে কোনো লাভ নেই, কারণ একটা দুর্ঘটনা একটা পরিবারের জন্য যথেষ্ট, একটা পরিবার। সো আমি সরকারের দিক থেকে কি করণীয় আছে নিশ্চয়ই সরকার দেখবে। যে সমস্ত প্রতিষ্ঠান এসব নিয়ে কাজ করে তাদের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে, তাদের সাজেশন কি আছে সেগুলি নিয়ে কাজ করবে। আর নাগরিক দিক থেকে আমি এটা অনুরোধ করব যে আমরা মানে সড়কে যেন সময়কে আমাদের জীবনের চেয়ে বেশি গুরুত্ব না দিয়ে ফেলি। সড়কে শৃঙ্খলাটা মানলে শুধু নিজের উপকার নয়, পরের জন্য আপনি অন্যের জন্য উপকারের কারণ হতে পারেন আর কি, সেই জিনিসটা বিবেচনা রাখা। নিশ্চয়ই। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে একই প্রসঙ্গে আসি, যদি কথা থাকে সাথে একটু অ্যাড করি। সেটি হচ্ছে ঈদ বাজার অনেকটাই স্বস্তির ছিল, অনেকে বলে থাকেন, আমরা গণমাধ্যম কর্মীরা মাঠে দেখেছি। কিন্তু বিপরীত দিক থেকে উত্তরাঞ্চলে আমরা আবার দেখেছি যে আলুর মূল্য না পেয়ে তারা যে বীজের যে দাম, উৎপাদন খরচটাও পায়নি। সেটি আবার একটু বিপরীত চিত্র না? সেটি আবার একটু অনেকের কান্নারও তো এটার সাথে জড়িয়ে গেছে। তো এই যে বাজার ব্যবস্থাপনার বিষয়টা কি বলবেন? ধন্যবাদ। আমি আগে একটু সড়ক নিয়ে বলে রাখতে চাই, কারণ আমি 2 দিন আগেই আমি পত্রিকায়, আপনারা দেখেছেন, হয়তো দেখেছেন যে একটা আর্টিকেল লিখেছি যে সড়কে বেঘরে এভাবে প্রাণ কি যেতেই থাকবে,
ঝরতেই থাকবে, এই শিরোনাম ছিল আমার সেই লেখার। সেখানে আমি গত কয়েক বছরের চিত্রগুলো তুলে ধরে কিছু সুনির্দিষ্টভাবে প্রশ্ন তুলেছিলাম এবং সেখানে কিছু আমার প্রস্তাবনাও ছিল। আপনি দেখবেন যে এবারে ঈদের দুর্ঘটনার যেটা বলছিলেন ফয়েজ ভাই, যে কিছুটা পরিসংখ্যানগত দিক থেকে স্বস্তির জায়গা থাকতে পারে, কারণ এর আগের বছর যে ঈদ উল ফিতরে মৃত্যুর সংখ্যা ছিল, ঈদের ছুটিকালীন সময়ে মৃত্যুর সংখ্যা ছিল 455 জনের মতো। এই ঠিক একই সংস্থা আজকে যারা তথ্য দিয়েছে তাদেরই পরিসংখ্যান এটা। এবং একই বছরের কোরবানের ঈদের সময় পরিসংখ্যান হচ্ছে 482 মতো এরকম প্রাণ গেছে সড়ক এবং টোটাল দুর্ঘটনায়, সড়ক, লঞ্চ এবং ট্রেন সব মিলিয়ে তারা ফাইনালি এটা করে। এবারে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানটা প্রথম দিকে একটু কম এসেছিল, কিন্তু আজকে দেখা গেল যে সেটা 300 ছাড়িয়ে গেছে। আগে আমি যখন লিখছিলাম তখন পর্যন্ত পরিসংখ্যানটা বেশ কম ছিল। তো এই যে দুর্ঘটনাগুলোর মূল জায়গাটাতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মূল জায়গাটা কি? আপনি দেখবেন এবারে ঈদের সময় চট্টগ্রাম কক্সবাজার সড়কের একই স্পটে কিন্তু 48 ঘন্টার মধ্যে 3টি দুর্ঘটনা ঘটেছে। ঠিক একই জায়গায় 48 ঘন্টার মধ্যে 3টি দুর্ঘটনা, এবং সেখানেই 15 থেকে 20 জন মারা গেছে। তো সেই জায়গাটাতে এই দুর্ঘটনার কারণ যখন এই নিউজটা পড়লে আপনি দেখবেন যে সেখানে মূলত বাস ড্রাইভারের বেপরোয়া গাড়ি চালানোর কারণে ঘটেছে, এবং একটা মোড়ের মধ্যে, একটা ঝুঁকিপূর্ণ মোড়ের মধ্যে ফুল স্পিডে এসে ব্রেক করেছে, পুরো বাসটি রাস্তার উপর আড়াআড়িভাবে পড়ে গেছে। সেখানে গিয়ে 2টি মাইক্রোবাস সেখানে আবার হুমড়ি গিয়ে সেখানে পড়েছে। তো এই যে অসচেতনতা, এগুলোর জন্য আমাদের সত্যিকার অর্থে সে ধরনের আমাদের মেকানিজম নাই যে বাস চালকদেরকে এই যে বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে মোটিভেশনের জায়গাটা, দক্ষতা বৃদ্ধির জায়গাটা, এগুলোর ব্যাপারে আমাদের নজর দেওয়ার একটা জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো এই প্রসঙ্গে আমি আর কথা বলছি না। আপনি যে কথাটি বলছিলেন যে পুরো রমজান মাসেই পণ্য মূল্যে আমাদের একটা স্বস্তির জায়গা ছিল। স্মরণকালের মধ্যে সবচেয়ে রমজান কেন্দ্রিক যেসব পণ্যের যে চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম সহনীয় ছিল, এটা অকপটে সবাই স্বীকার করছেন। এবং আমরা ভার্চুয়াল জগতে দেখেছি মানুষ মানে সরকারকে অভিনন্দিত করেছে, এই প্রথমবারের মতো তারা এই স্বস্তির জায়গাটা পেয়েছে স্মরণকালের মধ্যে। এই সবই যেমন ঠিক আছে, আমাদের এখানে আপনি যে কথাটি বলেছেন যে আলু পচে যাচ্ছে, দাম পাচ্ছে না, এটা আমাদের এই যে এটা দীর্ঘদিনের আমাদের চিত্র, কিন্তু এটাই আমরা সমাধান করতে পারছি না দুঃখজনকভাবে। যে একটা মৌসুমে এসে পণ্যের এত বেশি সেখানে উৎপাদন এবং সাপ্লাইয়ের জায়গা থাকে, তখন আমাদের এটা ম্যানেজমেন্টের যে আমাদের মেকানিজম, এই জায়গাটাতে সাংঘাতিকভাবে এবং সংরক্ষণ করার যে ব্যবস্থাটা, এখানে আমাদের সীমাবদ্ধতাটা নিয়ে আমরা বছরের পর বছর যুগ যুগ ধরে আমরা আলোচনা করছি, কিন্তু এখানে সমাধানের জায়গায় আসছে না। আমি সাম্প্রতিককালে দেখেছি যে কিছু কিছু যে পণ্য সংরক্ষণের ব্যাপারে কিছু কোল্ড স্টোরেজ নতুন শেষ করছি, নতুন প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। আমি মনে করি এদিকে আরো জোর দেওয়া দরকার, যে নির্দিষ্ট উৎপাদন মৌসুমে এগুলা সংরক্ষণের যদি ব্যবস্থা থাকে, এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজন হলে এগুলো কিনে নিয়ে যদি সংরক্ষণ করা যায়, এবং যখন আমাদের এই ক্রাইসিস থাকে তখন যদি এটি বাজারে দেওয়া যায়, তাহলে বাজারে সারা বছরের একটা স্বস্তির জায়গা তৈরি হবে। এদিকেই সবার ব্যবসায়ীরাও এদিকে নজর দিতে পারেন, একই সঙ্গে সরকারকেও এদিকে নতুন মেকানিজম। এখানে আমি একটা লাইন খালি যোগ করি। আপনারা দেখেন যে সাম্প্রতিক সময়ে যে প্রফেসর ইউনুস চায়না ভিজিট করেছেন, উনি সেখানে এই পার্টিকুলারলি এই আমাদের ফসলের বিষয়টা যেটা হয় যে আমাদের এক বছরের যে একটা প্রোডাক্টের অনেক ডিমান্ড তৈরি হলে পরের বছর কৃষকরা সেটা বেশি চাষ করেন, কৃষকরা আবার হতাশ হন সেটা ন্যায্য মূল্য না পেয়ে। এটা সলভ করার জন্য প্রফেসর ইউনুস একটা আইডিয়া নিয়ে কাজ করছেন যে আমাদের যারা কৃষক, আমরা কৃষকদেরকে গরিব কৃষক বলতে পছন্দ করি। উনি বলছেন আমাদের কৃষকরা সবাই যেন রপ্তানিকারক হতে পারে, এক্সপোর্টার হতে পারে, সেই জায়গায় কাজ করবে। সেখানে চায়না আমাদেরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি এই কাজগুলি যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এই সমস্যার স্থায়ী একটা সমাধান। অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ আপনাদের দুজনকে। ধন্যবাদ। জি, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করছি কল্যাণমূলক একটি বাংলাদেশ। আর একই সাথে আমরা এই মাই টিভি সংলাপ থেকে আবারও প্যালেস্টাইনের যে আমি আসলে কি বলবো, যারা জুলুমের শিকার হয়েছেন, এখানে মানবতার চরম যে লঙ্ঘন হচ্ছে, সেই প্যালেস্টাইনিদের প্রতি এই অনুষ্ঠান থেকে সবার পক্ষ থেকে আবারও সহমর্মিতা প্রকাশ করছি। একই সাথে ফ্রি প্যালেস্টাইন বা প্যালেস্টাইনের স্বাধীনতা প্রতি সংহতি জানিয়ে আজকের মাই টিভি সংলাপ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।